সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এমন এক ভয়াবহ বাস্তবতা নিয়ে যা শুধু আমাদের দেশের অর্থনীতি নয়, পুরো দেশের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। হ্যাঁ, আমি বলছি ডলার পাচার এবং অর্থ পাচারের বিষয়টি, এবং তার সাথে যুক্ত আছে আমাদের সরকারের অদক্ষতা, নীতিগত শিথিলতা এবং অনিয়ম। বাংলাদেশের সম্প্রতি আর্থিক তথ্য দেখলে বোঝা যায় আমরা একটি ঝুঁকিপূর্ণ পথে রয়েছি। 2025-26 অর্থবছরের প্রথম 3 মাসে বাণিজ্য ঘাটতি দেখা যাচ্ছে $571 কোটি, যা গত বছরের তুলনায় 25% বেশি। একদিকে আমরা রেমিটেন্স এবং রপ্তানির ইতিবাচক প্রভাব দেখতে পাচ্ছি, কিন্তু অন্যদিকে ডলারের অস্বাভাবিক বহির্গমন দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলে দিচ্ছে। দেখুন, হঠাৎ করে বেড়ে যাওয়া আমদানি ব্যয় এবং ডলারের দ্রুত বহির্গমন এটি শুধু সংখ্যাতত্ত্ব নয়, এটি ওভার ইনভয়েসিং এবং ট্রেড ভিত্তিক মানি লন্ডারিং এর একটা স্পষ্ট ইঙ্গিত। অর্থনীতিবিদদের মতে এটা শুধু বাজারগত প্রভাব নয়, বরং দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। তার মানে একটা জিনিস আমরা দেখছি, সেটা হচ্ছে যে এই যে ইউনূস সরকার, তারা এখন এই ডলারকে বা বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাঠানোর জন্য বিভিন্ন ইম্পোর্টের ক্ষেত্রে ওভার ইনভয়েসিং করে টাকা বিদেশ পাঠাচ্ছে এবং সেখান থেকে তারা টাকাটা লুটপাট করে ডলারটা বাইরে পাঠিয়ে দিচ্ছে। যদিও আমরা রপ্তানি এবং রেমিটেন্স দিয়ে আমাদের ডলারের একটা ভালো দেখাচ্ছে যে এত ডলার রিজার্ভে আসছে, কিন্তু এইটা কিন্তু থাকতেছে না, এটা চলে যাচ্ছে বাহিরে। এবং যে কোনো জিনিস যখন 10 টাকা থেকে প্রকৃত দাম 10 টাকা, কিন্তু সেটাকে 15 টাকা দেখিয়ে 5 টাকা করে ইউনূস সরকার, এই ইউনূস গং এই টাকাকে যারা লুটপাট করেছে, তারা যে টাকা তারা লুটপাট করেছে সেই টাকাকে বিদেশে পাচার করার একটা প্রক্রিয়ার মাধ্যমে এই দেশকে কিন্তু খোবলা করে ফেলছে। তারই কিন্তু একটা ভয়াবহ বিষয় এখানে উঠে এসেছে। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন স্পষ্টভাবে বলেন, রেমিটেন্স এবং রপ্তানি স্থিতিশীল হলে বিপুল অঙ্কের ডলার কোথায় যাচ্ছে তার কোনো ব্যাখ্যা নেই। এটা স্পষ্ট অর্থ পাচারের লক্ষণ। টিআইবির প্রধান পরিচালক ইফতেখারুজ্জামান যোগ করেছেন এবং বলেছেন, 5 আগস্টের পর পাচার বন্ধ হয়নি, বরং সুযোগের কারণে তা বেড়েছে। তার মানে পাচারের সুযোগ আরো বেড়েছে। দেখেন কি কারণে আবার পাচার বেড়েছে। বিশেষজ্ঞদের মতে মূল কারণগুলো হলো ইনভয়েসিং জালিয়াতি, ভ্রমণ এবং চিকিৎসা ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি, শিথিল আমদানি নীতি। এই 3টি মূল উপাদান পাচার চক্রের পুনরায় সক্রিয় করেছে। অর্থাৎ একদিকে দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ছে, অন্যদিকে অবৈধ ডলার বিদেশে চলে যাচ্ছে, যা অর্থনীতিকে চরম ঝুঁকির ডিলে থেকে দিচ্ছে। আমরা এই বিষয়ে পত্রিকার একটা নিউজ, সেটাকে আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই যে কি বলছে এখানে। ইউনূস সরকারের অদক্ষতায় অস্বাভাবিক ডলার পাচার। অন্তর্বর্তী সরকার ইউনূস সরকারের অদক্ষতা, নীতিগত শিথিলতা ডলার পাচারের উদ্বেগজনক হারে বাড়ছে, বাণিজ্য ঘাটতি, ওভার ইনভয়েসিং এবং ডলার বহির্গমনে আতঙ্ক। অন্তর্বর্তী ইউনূস সরকারের অর্থনৈতিক নীতির অস্থিরতা, আমদানি ব্যবস্থার শিথিলতা এবং দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে ডলার পাচার। রেমিটেন্স এবং রপ্তানি ইতিবাচক প্রভাব থাকলে ডলার অস্বাভাবিক বহির্গমন বিদেশের বাণিজ্য তীব্র চাপ সৃষ্টি করেছে। দর্শক, দেখলেন আপনারা এখানে যে ইনভয়েস গুলো বা যে রিপোর্টটা এখানে দেখাচ্ছে, শুল্ক গোয়েন্দারা 95টি মামলা বিশ্লেষণ করেছেন। 3,201 কোটি টাকার পাচার প্রমাণিত হয়েছে, কেবলমাত্র শনাক্ত হওয়ার অংশ মাত্র এটা। এই পত্রিকাগুলো আপনাকে এই বিষয়গুলো কিন্তু খুব সুচারুভাবে তুলে ধরে নিয়ে আসছে। তো আমরা এইটার অনুযায়ী আমরা একটু বিশ্লেষণে আরো যাব, ডিটেইল বিশ্লেষণে যদি যাই, বাংলাদেশে পাচার হওয়া অর্থের 75% হচ্ছে ট্রেড ভিত্তিক অর্থ পাচারের মাধ্যমে। বিআইএম এবং এনবিআর এর যৌথ বিশ্লেষণ এটি প্রমাণ করে। মূল পদ্ধতিগুলোর মধ্যে হলো ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, মিথ্যা মূল্য ঘোষণা এবং কাগজে আমদানি। মানে কাগজে আমদানি করেছেন কিছু, কিন্তু আমদানি করেননি, আপনি টাকা পাঠাই দিয়েছেন। শুল্ক গোয়েন্দারা 95টি মামলা বিশ্লেষণ করে দেখাচ্ছে 3,201 কোটি টাকার পাচার প্রমাণিত, যা কেবলমাত্র শনাক্ত হওয়ার অংশ। এটা স্পষ্ট করে দেশের অর্থনীতির উপর এই পাচার চক্রের প্রভাব কতটা গভীর। এমনকি বিদেশি বিনিয়োগও কমেছে। বিদেশি বিনিয়োগ কমে নাই, এটা আমরা বলতে পারি যে বিদেশি বিনিয়োগ একদম টোটালি বন্ধ হয়ে গেছে। 100% কোনো বিদেশি বিনিয়োগ নাই। বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ $4,20,00,000 ঋণাত্মক। মানে $4,20,00,000 আমরা যেটা আগে করেছিলাম সেখান থেকে কিন্তু মানে ডলার ইনভেস্টমেন্ট তো হয় নাই, বরং ওখান থেকে $4,20,00,000 কিন্তু আরো নিম্নগামী, মানে কয়েক হাজার কোটি টাকা, যা বিনিয়োগ অনিশ্চয়তায় স্পষ্ট। অন্যদিকে পাচার চক্র আরো সক্রিয়, শিথিল আমদানি নীতি, দুর্বল নিয়ন্ত্রণ এবং অস্থির রাজনৈতিক পরিবেশ। এই 3টি সুযোগ তৈরি করে পাচার চক্র আরো শক্তিশালী
মানে পাচার চক্রকে শক্তিশালী করার জন্য ব্যবস্থা করা হয়েছে। এটাই আমরা এখানে মানে এই বিশ্লেষকরা কিন্তু বলার চেষ্টা করছেন। বাংলাদেশ ব্যাংক ওভার ইনভয়েসিং বন্ধ করতে মূল্য যাচাই, নথি রিপোর্টিং এবং এলসি তদারকি বাধ্যতামূলক করেছে। কিন্তু একা এই উদ্যোগ যথেষ্ট নয়। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, নীতিগত নিয়ন্ত্রণ ছাড়া পাচার ঠেকানো সম্ভব। আসলে সরকার যেখানে সরাসরি পাচারে জড়িত, টাকা পাচারে জড়িত, সেখানে বাংলাদেশ ব্যাংক নীতি করলো কি করলো না তাতে কিছু আসে এবং যায় না। ডক্টর জামাল উদ্দিন বলেন, নিয়ন্ত্রণহীন আমদানি নীতি এবং প্রশাসনিক দুর্বলতা এখন প্রধান সমস্যা। যদি পাচার বন্ধ না করা হয় তাহলে পুরনো অর্থ উদ্ধার চেষ্টা অর্থহীন। এছাড়া ইউনূস সরকার গঠিত শ্বেতপত্র কমিটি ১৬ বছরে যে টাকার পরিমাণ পাচার দেখিয়েছে, যে তথ্য তুলে ধরলো, তার কোনো প্রমাণ না থাকাতে এটা টোটালটাই বিতর্কিত হয়ে পড়ছে এবং এর ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা তাদের কাছে নেই। তার মানে এই যে শেখ হাসিনা সরকারের কথা যেটা বলা হয়েছে, ২৮ কোটি টাকা তারা নাকি লাখ কোটি টাকা তারা পাচার করেছে, কিন্তু সেটার পিছনে আসলে সত্যকর ভাবে কোনো এভিডেন্স তারা কিন্তু আজ পর্যন্ত সামনে আনতে পারেনি। তার মানে এই যে তারা শ্বেতপত্রতে যে কথা বলেছে এটা টোটালি মিথ্যা এবং বানোয়ার ছিল। শেখ হাসিনাকে হীন করার জন্য, নিচে না দেখানোর জন্য এইটা একটা টোটাল একটা সাজানো নাটক এই ইউনূসের। এই পিচাস ইউনূসের এটা একটা নাটক। অথচ এখন নতুন পাচার আরো বাড়ছে। প্রশ্ন হচ্ছে, সরকার আসলে পাচার রোধে কি সক্ষম, নাকি সে নিজেই পাচারের সাথে জড়িত? আমি বলি সে নিজেই পাচার সাথে জড়িত। বন্ধুরা, যদি এই অচলাবস্থা চলতে থাকে তাহলে বাংলাদেশে গুরুতর আর্থিক ঝুঁকির মুখে পড়বে, যেটা অলরেডি পড়ে গেছে এবং আমরা আস্তে আস্তে তলাবিহীন ঝুড়ির দিকে চলে যাচ্ছি। ডলার সংকট, ওভার ইনভয়েসিং এবং এভিডেন্সের প্রভাবের বিপরীতে সব মিলিয়ে আমাদের অর্থনীতির স্থিতিশীলতা হারাতে বসেছে। অর্থনীতিবিদদের ভাষায়, যদি পাচার বন্ধ না হয় তাহলে দেশের অর্থনীতি কোনো স্থিতিশীলতা ধরে রাখতে পারবে না। এখন আমাদের দরকার সতর্কতা, নীতি কঠোরতা এবং দেশপ্রেমিক পদক্ষেপ। আসলে ইউনূস সরকার কি দেশপ্রেমিক? না। ইউনূস সরকার এসেছে আমেরিকার একটা পাপেট হিসেবে এই দেশকে মানে খোবলা করা, এই দেশকে বিক্রি করা, এই দেশকে পাচার করা বা তার একটা পাপেট হয়ে সাম্রাজ্যবাদী হওয়া, আমেরিকার সাম্রাজ্যবাদী একটা রাষ্ট্র হওয়া, এটাই তার মূল কাজ এবং সেই আমেরিকার পাপেট হিসেবে বসে এই দেশকে ধ্বংসের সম্পূর্ণ নীল নকশা সে বাস্তবায়নে ব্যস্ত। এখন আমাদের দরকার সতর্কতা, কঠোর নীতিগত, দেশপ্রেমিক পদক্ষেপ। দেশপ্রেমিক কে? ইউনূস দেশপ্রেমিক? কোন রকমই না। আর এই জায়গায় আমাদের প্রশাসন এবং সরকারের দায়িত্ব একদম জিরো। বন্ধুরা, আজ আমরা দেখলাম কিভাবে ইউনূস সরকারের অদক্ষতা, নীতিগত শিথিলতা এবং ভণ্ডামি এবং চুরি বাংলাদেশের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলেছে। ডলার পাচার শুধু সংখ্যা নয়, এটি দেশের ভবিষ্যতের জন্য সরাসরি হুমকি। এখন আমি আপনাদের জন্য কিছু জিনিস জানতে চাই বা আপনার মতামত দিতে পারেন। কেন রেভিনিউ এবং রপ্তানি স্থিতিশীল থাকা সত্ত্বেও ডলার পাচার অব্যাহত আছে? সরকারের শিথিল আমদানি নীতি এবং দুর্বল নিয়ন্ত্রণ কি দায়মুক্ত দেয় পরিচক্রকে? আপনারা একটু বা এই পাচার চক্রকে কি দেয় কিনা সেটা একটু আপনারা জানাবেন। বন্ধুরা, দেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সচেতন হন, জাগ্রত হন, সত্যিকারের পদক্ষেপগুলো বুঝুন এবং দেশের অর্থনীতি ভবিষ্যৎ রক্ষা করার জন্য আপনারা এই জঙ্গি, লুটেরা, পাচারকারী, দুর্নীতিপরায়ণ এবং দেশ ধ্বংসকারী সন্ত্রাসী ইউনূস সরকারকে উৎখাত করুন, এই দেশ থেকে বিতাড়িত করুন। আদারওয়াইজ এই দেশকে বাঁচানোর মতো কোনো পথ নেই। আপনারা যে নির্বাচনের আশায় আছেন, ভবিষ্যতে সে নির্বাচন হবে কিনা আমি কোনো নমুনা স্টিল দেখছি না। যদি নমুনা থাকতো, আজকে তত্ত্বাবধায়ক সরকার রায় আপনি দেখেছেন, সেই তত্ত্বাবধায়ক সরকার রায় হয়েছে ঠিকই, কিন্তু এইবার হবে না, আগামীবার হবে। তার মানে ইউনূস আসলে দীর্ঘস্থায়ী যে ক্ষমতা থাকার পরিকল্পনা, একে একে সেই দিকে যাচ্ছে এবং বিএনপিকে সেই ট্রাপে ফালানো হচ্ছে। আর বিএনপি কয়েকদিন পর লেবেন চুষের মতো আঙ্গুল চুষবে। সুতরাং এই জঙ্গি ইউনূস সরকারদের অচিরে যদি উৎখাত আমরা মিলে না করতে পারি, তাহলে এই দেশকে আর বাঁচানো সম্ভব হবে না। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। নিশ্চয়ই দেখা হবে পরবর্তী এপিসোডে। আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।